এদিকে 14 মাস পরে আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলা শুরু। ডক্টর ইউনূসের ঘুম হারাম করে দিল শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এবার ডক্টর ইউনূস সহ 400 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। জাতীয় ঐক্যমত্য কমিশন নাকি বাটপার কমিশন? জুলাই সনদের নামে নতুন এক মিথ্যাচার নিয়ে তারা প্রধান উপদেষ্টার হাতে ধরিয়ে দিয়ে এসেছেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ভদ্র মানুষ, তাই বলেছেন নামে ঐক্যমত্য কমিশন, কাম তাদের অনৈক্য তৈরি করা। কিন্তু কেন এতদিন সরকারের টাকা পয়সা খরচ করে, মানে জনগণের টাকা খরচ করে একের পর এক চা কফি মিটিং করে তথাকথিত জুলাই সনদ সকলকে দিয়ে সই করিয়ে সেটাই আবার বদলে দিল তারা? এই প্রশ্ন শুনে কারো যদি মাথা ব্যথার উদ্রেক না হয় এবং কেউ যদি উৎসাহী হয়ে গণভোট দিতে যান, তাকে তো পুরস্কৃত করা উচিত আলী রিয়াজের ব্যক্তিগতভাবে। যে প্রশ্নটা ভাবেন, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের পক্ষ হয়ে একটি আন্তর্জাতিক ল ফার্ম মামলা করেছে আন্তর্জাতিক আদালত আইসিসিতে। অনেকটা হাস্যকর বক্তব্যই আমার কাছে মনে হলো। কেন মনে হলো? যে গত 1 থেকে 2 সপ্তাহ আগেও এনসিপির নেতারা যে দলটির সাথে ওতপ্রোতভাবে মিলমিশে ছিলেন, এমনকি এনসিপির যতগুলো সফল রাজনৈতিক অ্যাক্টিভিটিজ আছে সেগুলোর পেছনে যাদের সমর্থনটা সবচেয়ে বড় ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। তো দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন, যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। এদিকে 14 মাস পরে আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলা শুরু। ডক্টর ইউনূসের ঘুম হারাম করে দিল শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। এবার ডক্টর ইউনূস সহ 400 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা। হঠাৎ দিশে হারা হয়ে পড়েছেন ডক্টর ইউনূসের সরকার। বন্ধুরা, আপনারা শুরুতে যে ভিডিওটি দেখেন, এটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের এগেইনস্টে আওয়ামী লীগের একটা স্ট্রং ভূমিকা কিংবা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেটি হচ্ছে আপনার আন্তর্জাতিক ডক্টর ইউনূসের যত বাংলাদেশে স্বৈরাচারীর ব্যবস্থা আছে, ইভেন পুলিশ গণহত্যা থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত ডক্টর ইউনূসের নামে মামলা করা হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন নাকি বাটপার কমিশন? জুলাই সনদের নামে নতুন এক মিথ্যাচার নিয়ে তারা প্রধান উপদেষ্টার হাতে ধরিয়ে দিয়ে এসেছেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ভদ্র মানুষ, তাই বলেছেন নামে ঐক্যমত্য কমিশন, কাম তাদের অনৈক্য তৈরি করা। কিন্তু কেন এতদিন সরকারের টাকা পয়সা খরচ করে, মানে জনগণের টাকা খরচ করে একের পর এক চা কফি মিটিং করে তথাকথিত জুলাই সনদ সকলকে দিয়ে সই করিয়ে সেটাই আবার বদলে দিল তারা? কেন এই বাটপারিটা করলো অধ্যাপক আলী রিয়াজের কমিশন? চলুন। ইউনূস মহাজন ক্ষমতা দখল করে জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন তথাকথিত জাতীয় ঐক্যমত্য কমিশন, একটি কমিশন যার নামেই ঐক্যমত্য কিন্তু কার্যত অনৈক্যের প্রতীক। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যাকে স্পষ্ট ভাষায় বলেছেন অনৈক্যের কমিশন, সেই কমিশনের সভায় তিনি নিজেই বহুবার অংশ নিয়েছেন, বক্তব্য রেখেছেন, চা পানি খেয়েছেন। কিন্তু এখন যখন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে এই কমিশন জামায়াতের প্রেসক্রিপশন অনুযায়ী সংবিধান সংস্কারের নামে জুলাই জাতীয় সনদ 2025 জাতির ঘাড়ে চাপাতে চাইছে, তখন বিএনপির হুঁশ ফিরেছে। তারা এখন বুঝেছে এই সনদ আসলে এক রাজনৈতিক কৌশল, রাষ্ট্রকে স্থায়ীভাবে সামরিক এবং আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়ার পথ নকশা। কমিশন যে নথিটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হাতে হস্তান্তর করেছে তার নাম জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025। এই আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার হবে একটি গণভোটের মাধ্যমে, যেখানে ভোটারদের সামনে থাকবে মাত্র একটি প্রশ্ন। প্রশ্নটি কি? আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে? মানে 48টি পৃথক প্রস্তাবের মধ্যে কিছুতেই আপনি একমত, কিছুতে নন, তবুও আপনাকে একসাথে হ্যাঁ বা না বলতে হবে। এটাই কমিশনের গণভোটের সংজ্ঞা। মানুষ জানবে না সে কিসের জন্য হ্যাঁ বলছে আর কিসের জন্য না বলছে। কিন্তু আসল চক্রান্ত লুকিয়ে আছে 270 দিনের একটা বিধানে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সংবাদ সম্মেলন করে বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সংস্কার সম্পন্ন করবে। সময়সীমার মধ্যে না করতে পারলে গণভোটে অনুমোদিত প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। ধান্দাটা বুঝতে পেরেছেন? এই কথার মধ্যে লুকিয়ে আছে কমিশনের আসল উদ্দেশ্য। 270 দিনের এই ডেডলাইন আসলে সংবিধান সংস্কার পরিষদের হাতে বেঁধে দেওয়ার সময় নয়, বরং একটা চাপ, এক ধরনের জোরপূর্বক নির্দেশনা। কারণ যদি পরিষদ ব্যর্থ হয় তাহলে কোনো সংসদীয় অনুমোদন ছাড়াই প্রস্তাবগুলো
অটো পাস হয়ে যাবে, যেমন কোভিড এর সময় অটো পাস হয়েছিল, এই সরকার এসে অটো পাস দিল, সেরকম অটো পাস হয়ে যাবে। এই সরকার তো একটা অটো পাসের সরকার, ফলে মানে তারা এই কাজ করবে, তাতে কোনো অবাক হওয়ার কিছু নয়, আমি অবাক হইনি। অর্থাৎ সংবিধান পরিবর্তন হবে আলোচনা ছাড়া, ভোট ছাড়া, বিতর্ক ছাড়া, মানে কারো কিছু আসে যায় না, সংবিধান একটা হয়ে গেল। সালাউদ্দিন আহমদ এই প্রস্তাবকে অটো পাসের মতো হাস্যকর বলেছেন। তার ভাষায় পরীক্ষায় অটো পাস থাকতে পারে, সংবিধানে নয়। তিনি ব্যাখ্যা করেছেন সংবিধানের কোন সংশোধন সংসদে আলোচনা, স্পিকারের স্বাক্ষর, রাষ্ট্রপতির অনুমোদন এই প্রক্রিয়ায় হয়। 270 দিনের মধ্যে কাজ না হলে তা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে, এটা তো সংবিধান নয়, এটা প্রহসন। সালাউদ্দিন সাহেব বলেছেন এটা। এই 270 দিনের ধারার মাধ্যমে মূলত সংসদকে অকার্যকর করে দেওয়া হচ্ছে, কারণ পরিষদের সদস্য হবেন সেই সংসদ সদস্যরাই যারা একাধারে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। অর্থাৎ নির্বাচিত প্রতিনিধি হলেও তাদের ভূমিকা হবে পূর্ব নির্ধারিত রায় বাস্তবায়ন করা, চিন্তা বা বিতর্ক নয়। এখানে ঐকমত্য কমিশনের বাটপারি বুদ্ধি, নামধ্য গণতন্ত্র কিন্তু বাস্তবে নিয়ন্ত্রিত শাসন ব্যবস্থা। সালাউদ্দিন আহমদ এই চক্রান্ত ধরেছেন স্পষ্টভাবে। তিনি বলেছেন, আলোচনায় যা বলেছি তার কিছুই নেই আদেশে। তার অভিযোগ, কমিশন জুলাই সনদের বাইরে নতুন ধারাগুলো জুড়ে দিয়েছে, এমনকি ভিন্ন মতের নোটগুলো মুছে ফেলেছে। সনদে যেসব বিষয়ে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, এখানে তার কোনো উল্লেখ নেই, সব যেন একমত হয়ে গেছে। তিনি এইটা বলেছেন। এই যে প্রক্রিয়া, এটা শুধু অসততা নয়, বাটপারি নয়, রাজনৈতিক প্রতারণাও। কারণ ঐক্যমত্য কমিশন বলেছিল যারা নির্বাচনে ম্যান্ডেট পাবে তারা তাদের ভিন্ন মত সংবিধানে যুক্ত করতে পারবে, কিন্তু নতুন আদেশে ভিন্ন মতের অস্তিত্বই মুছে ফেলা হয়েছে। উচ্চকক্ষের প্রস্তাব নিয়েও একই বাটপারি। সালাউদ্দিন সাহেব বলেছেন, আনুপাতিক হারে আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন হবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি, শুধু বলা হয়েছিল 100 সদস্যের একটি উচ্চকক্ষ থাকবে, কিভাবে হবে তা পরে নির্ধারিত হবে। অথচ এখন কমিশন নিজে থেকেই বলছে নিম্নকক্ষের ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বে, মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে উচ্চকক্ষ গঠিত হবে। এই ব্যবস্থায় যে দল নিম্নকক্ষে বেশি ভোট পাবে তারাই উচ্চকক্ষে প্রভাবশালী থাকবে, ফলে সংসদীয় ভারসাম্যের ধারণা শেষ হয়ে যাবে। আরো উদ্বেগজনক হলো, কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চকক্ষ অর্থ বিল বা আস্থা ভোট বাদে প্রায় সব বিষয়ে মতামত দিতে পারবে। অর্থাৎ নির্বাচিত নয় এমন সদস্যরাও সংবিধান সংশোধনের মতো মৌলিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে। মানে এখন আলী রিয়াজরা যে কাজটি করছে ঐক্যমত্য কমিশনের নামে, সেটা ধরুন একটি উচ্চকক্ষ, এই উচ্চকক্ষ এই কাজগুলোই করবে, তাহলে আর দরকার কি নির্বাচনের? আলী রিয়াজরা চালালে পারে না, সে চালালেই তো পারে। সালাউদ্দিন সাহেবের ভাষায়, জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের এখতিয়ার কারো নেই, অথচ তারা সেটাই সংযুক্তিতে রেখেছে। এটা হাস্যকর। এই হাস্যরসের আড়ালে লুকিয়ে আছে ভয়ানক বাস্তবতা। রাষ্ট্রকে ধীরে ধীরে সামরিকায়নের পথে ঠেলে দেওয়া, উচ্চকক্ষের মাধ্যমে সেনা আমলাতান্ত্রিক প্রভাবকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হচ্ছে। এই পথেই পাকিস্তানের রাজনীতি সামরিক নিয়ন্ত্রণে গিয়েছিল, এখন সেই দরজা, মানে সেই পাকিস্তানে যাওয়ার দরজা আবার খুলে যাচ্ছে। এই প্রশ্ন শুনে কারো যদি মাথা ব্যথার উদ্রেক না হয় এবং কেউ যদি উৎসাহী হয়ে গণভোট দিতে যান, তাকে তো পুরস্কৃত করা উচিত আলী রিয়াজের ব্যক্তিগতভাবে, যে প্রশ্নটা ভাবেন আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। মানে আমাদেরকে কেউ তো জানাই নাই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে কি আছে, ইহার তফসিল 1-এ কোন 48টি সংস্কার প্রস্তাব আছে। আর আমাকে তার মানে এক গণভোট দিয়ে প্রত্যেকটা সংস্কার প্রস্তাবের পক্ষে হ্যাঁ বলে দিতে হবে। মানে আলী রিয়াজ এক বিস্তার সংস্কার হাজির করেছেন, হয় হ্যাঁ না হলে না। 1 বছরের বেশি সময় ধরে আলী রিয়াজের দরবারে চা নাস্তা খেয়ে রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলোকে ডক্টর ইউনূস সরকার আর তার নিয়োগকর্তা ছাত্ররা পছন্দ করেছিল, তেমন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে সাংবিধানিক সংস্কার পরিচালনা করছিলেন অধ্যাপক আলী রিয়াজ, তার প্রেক্ষিতে 17ই অক্টোবর জুলাই সনদে বড় বড় রাজনৈতিক দলগুলো এনসিপিকে, জাতীয় নাগরিক পার্টিকে বাদ রেখেই স্বাক্ষর করে ফেললেও সকলেরই প্রশ্ন ছিল এই জুলাই সনদ বাস্তবায়ন হবে কি করে। এবং বিএনপির তরফে বরাবর বলে আসা হচ্ছিল যে যেই সরকার নির্বাচিত হয়ে আসবে সেই সরকার এই সাংবিধানিক সংস্কারগুলো বাস্তবায়ন করবে, এতে বিশ্বাস রাখাই হবে সবচেয়ে সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া। কারণ সংসদ ছাড়া, নির্বাচিত সংসদ ছাড়া আর কারো পক্ষে সাংবিধানিক সংস্কার প্রণয়ন বা আনয়ন সম্ভব নয়। কিন্তু সেটা এই ডক্টর ইউনূসের সরকার, বিপ্লবী ছাত্ররা কিংবা এই আলী রিয়াজরা বিশ্বাস করবেন কেন? কারণ তাদেরকে একটা দীর্ঘ সময়, বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে বাংলাদেশের মতো দেশে বর্বরতা থেকে সভ্যতায় আনতে, জুলাই সনদের দিন, স্বাক্ষরের দিন ডক্টর ইউনূস তো বলেছেনই সকলের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, তার ভাষণে তো তিনি এই কথা বললেনই যে বাংলাদেশ বর্বরতা থেকে সভ্যতায় এলো এই সংস্কারের মাধ্যমে। কাজেই সেই সভ্যতায় আমাদেরকে নিয়ে আসতে কি করাতে হবে সেই প্রেসক্রিপশন তো তিনি হাতে নিয়ে এসেছেন। কাজেই এসব আলোচনা, একসঙ্গে বসা, বিতর্ক, এসবই তার কাছে অর্থহীন। তা আরেক দফা প্রমাণিত হলো। জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে যখন তিনি বিএনপি, জামাত, এনসিপি এই
তিনটাই তো গুরুত্বপূর্ণ পক্ষ, আর যেসব দল স্বাক্ষর করেনি আপত্তি জানাচ্ছে তাদের কথায় কেউ কর্ণপাতও করছে না। এনসিপি এখনো স্বাক্ষর করেনি, কারণ তাদের কথা ছিল যে এই জুলাই সনদ কি করে বাস্তবায়িত হবে, এর সাংবিধানিক ভিত্তি কিভাবে নিশ্চিত হবে তা না জানা পর্যন্ত তারা স্বাক্ষর করবে না। এই অবস্থায় যখন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এদেরকেও এই ঐকমত্য কমিশন আসলে একমত করতে পারলো না, এমনকি স্বাক্ষর হয়ে যাওয়ার পরেও, তখন আলী রিয়াজ নিজেই তার বেডরুমে বসে, মানে বিছানায় শুয়ে শুয়ে কি কি শিখে এসেছিলেন আমেরিকায় সেসব ভাবতে ভাবতে বা তার নিজের উর্বর মস্তিষ্ক প্রয়োগ করে নিজেই একটা সমাধান দিয়ে দিয়েছেন যে কিভাবে এই ঐকমত্য কমিশনের 1 বছরের বেশি সময়ের আলোচনার ফলে সৃষ্ট জুলাই সনদ, এই দিস্তা দিস্তা কাগজ কি করে আসলে বাস্তবায়ন করা যাবে। সবচেয়ে যেটা দারুণ, তার উর্বর মস্তিষ্কের পরিচায়ক হয়েছে বলে আমি মনে করি, একটা আনুষ্ঠানিক আদেশ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তো তিনি বলেছেনই। জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি দীর্ঘ সময় ধরে জামায়াতে ইসলামী স্বাক্ষর করবার পরেও বারবার বলছিল যে একটা আনুষ্ঠানিক আদেশ দেওয়া প্রয়োজন হবে, একে একটা সাংবিধানিক ভিত্তি দিতে, এবং জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির এই আদেশ দেওয়ার ক্ষেত্রে দাবি হচ্ছে যে এটা প্রধান উপদেষ্টা দেবেন, এটা যাতে কোনোভাবেই রাষ্ট্রপতি স্বাক্ষর না করেন, কারণ রাষ্ট্রপতি ফ্যাসিস্টের দোসর আর প্রধান উপদেষ্টা হচ্ছে তাদের গণ অভ্যুত্থানের প্রধান মুখ, কাজেই প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে হবে। আলী রিয়াজ এই বিষয়েও জান নাই যে কাকে স্বাক্ষর করতে হবে, কিভাবে দিতে হবে, কিন্তু আলী রিয়াজ বলেছেন যে এই জুলাই সনদ বাস্তবায়ন সম্পন্ন করার জন্য একটা আনুষ্ঠানিক আদেশ জারি করা একান্ত প্রয়োজন। গণভোটের একটা দাবি জামায়াতে ইসলামীর তরফে এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির সমর্থনেও দীর্ঘ সময় ধরে আলোচিত হচ্ছিল, এবং বিএনপিও রাজি হয়েছে যে একটা গণভোট হতে পারে জুলাই সনদের পক্ষে না বিপক্ষে, জনগণ আছে, জনগণের একটা এই বিষয়ে মতামত নিতে। বিএনপির এক্ষেত্রে পছন্দ জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠান, আর জামায়াতে ইসলামী বলে আসছে তারা নভেম্বর মাসে গণভোট অনুষ্ঠান চায়, তার মানে ভোটের আগেই গণভোট চায়। আর আমি আপনাদেরকে বলে আসছি যে একবার গণভোট হয়ে গেলে, একটা ভোট আপনারা পেয়ে গেছেন, মানে আপনি পেয়ে গেছি, এরপরে আর কোনো ভোট আওয়াজ তোলার কোনো উপায় থাকবে না, গণভোটই হবে আমাদের আগামীর ভোট। এখন দেখেন জিয়া এরশাদের আমলের গণভোটে জিয়া এবং এরশাদ দুজনেই প্রধান সামরিক প্রশাসক থেকে, মানে সামরিক শাসক থেকে যখন প্রেসিডেন্ট হতে চাইলেন, তখন ভাবলেন জনগণের আস্থা পরীক্ষা করা যাক, এবং এমন একটা গণভোট আয়োজন করলেন যে আপনাদেরকে আমার প্রতি আস্থা আছে, মানে একটা হ্যাঁ না ভোট, এমনটাই গণভোট হয় বলে আমরা জেনে এসেছি। কিন্তু আলী রিয়াজ বিছানায় শুয়ে শুয়ে তার উর্বর মস্তিষ্ক ব্যবহার করে বের করেছেন যে এবারের গণভোটে আমাদেরকে কি প্রশ্নের উত্তরে ভোট দিতে হবে আপনারা শুনুন। সেখানে প্রশ্ন হবে, গণভোটের ব্যালটে প্রশ্ন থাকবে, আপনি কি জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? তফসিল 1-এ সংবিধান সংক্রান্ত 48টি সংস্কার প্রস্তাব থাকবে, তবে সেখানে আবার উনি দলগুলো যে গত 1 বছর ধরে তার বিভিন্ন সংস্কার প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপত্তি দিয়েছে, সেগুলো আবার তিনি সংযুক্ত করবেন না। ব্যালটের মাধ্যমে এই গণভোট অনুষ্ঠিত হবে। ভাবেন, প্রশ্নটা ভাবেন, এই প্রশ্ন শুনে কারো যদি মাথা ব্যথার উদ্রেক না হয় এবং কেউ যদি উৎসাহী হয়ে গণভোট দিতে যান, তাকে তো পুরস্কৃত করা উচিত আলী রিয়াজের ব্যক্তিগতভাবে, যে প্রশ্নটা ভাবেন, আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1-এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? মানে আমাদেরকে কেউ তো জানাই নাই যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে কি আছে, ইহার তফসিল 1-এ কোন 48টি সংস্কার প্রস্তাব আছে, আর আমাকে তার মানে এক গণভোট দিয়ে প্রত্যেকটা সংস্কার প্রস্তাবের পক্ষে হ্যাঁ বলে দিতে হবে। মানে আলী রিয়াজ এক দিস্তা সংস্কার হাজির করেছেন, হয় হ্যাঁ না হলে না, মানে মার্শাল ল ডিক্টেটর প্রেসিডেন্ট হবেন কি হবেন না, হ্যাঁ বলবো না হলে না বলবো। কিন্তু সেখানে তো অন্তত প্রশ্নটা সহজ ছিল, এবার তো প্রশ্নটাও এমন জটিল যে সেই জটিল প্রশ্ন বুঝে কি করে বাংলাদেশের মানুষ ভোট দেবেন, আমি নিশ্চিত আলী রিয়াজ সেই বিষয়টাকে একেবারেই গ্রাহ্য করেন নাই। অনেকটা হাস্যকর বক্তব্যই আমার কাছে মনে হলো। কেন মনে হলো? যে গত 1 থেকে 2 সপ্তাহ আগেও এনসিপির নেতারা যে দলটির সাথে ওতপ্রোতভাবে মিলমিশে ছিলেন, এমনকি এনসিপির যতগুলো সফল রাজনৈতিক অ্যাক্টিভিটিজ আছে সেগুলোর পেছনে যাদের সমর্থনটা সবচেয়ে বড় ছিল, ইভেন যে দলটার হাতে গ্রুমিং হয়েছে, খোদ এই দলটির যিনি একজন প্রধান নেতা নাহিদ ইসলাম, ডাক্তার তাহের ভাই বলছিল জামাতের যে নাহিদকে জামাত গ্রুমিং করেছে। ইভেন জুলাই আগস্ট অভ্যুত্থানে এই সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত থেকে সকল ধরনের ফ্যাসিলিটিস যাদের কাছ থেকে পেয়েছে, সেই জামাত ইসলামকে নিয়ে অনেকটা আওয়ামী লীগের ভাষায় বা বর্তমানে বিএনপি যেইভাবে কথা বলছেন, ঠিক একই ভাষায় এনসিপির নেতা নাহিদ ইসলাম দিয়েছেন এক বক্তব্য। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। শব্দগত একটা পার্থক্য আছে, ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই। এখন ইতিহাসের দায়ভার টাকা জামাত ইসলামের। 1971 সালে জামাতের ভূমিকাটা ছিল রাজাকার হিসাবে, এটা তো ভাই লিখিত সত্য। তো আওয়ামী লীগ যে রাজাকার ইস্যুতে দলের ক্ষমতাটাই হারিয়ে ফেললো,
বা যে রাজাকার ইস্যুতে বাংলাদেশ তোলপাড় হলো, এখন শব্দগত সামান্য পরিবর্তন করে সেই দলটাকে নিয়ে আবারও প্রশ্ন ছুড়ে দিলেন যে এনসিপি জামাতের সাথে জোট গড়বে না। সরাসরি বলতে পারতো নাহিদ ইসলাম যে জামাতের সাথে আমরা ভবিষ্যতে কোনো ধরনের জোটে যাব না, কিন্তু তিনি ঘুরে পেঁচায় কোনটা বললেন, ইতিহাসে দায়ভার রয়েছে। তার মানে 1971-এ জামাত ইসলামের যে ভূমিকা ছিল রাজাকার হিসাবে, সেই শব্দটারই আরেকটা পিউরিফাইড শব্দ হিসাবে আমার কাছে মনে হলো তিনি ব্যবহার করেছেন। দর্শক, রাজনৈতিকভাবে এনসিপির অবস্থান অনেকটা বেকায়দায় পড়ে গেছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন জায়গায় কয়েকজন নেতার বক্তব্য ছাড়া সারা বাংলাদেশে দলটির আসলে ভোটের ব্যাংক কতটুকু বা ছাত্রদের কাছেও এই দলটির বর্তমান অবস্থান কতটুকু বেশ কয়েকটা পাবলিক ইউনিভার্সিটির নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। এরপর পরে আলোচনায় ছিল যে জামাতের সাথে জোট বাঁধবে এনসিপি, কিন্তু মাঝখানে আমরা দেখলাম যে বিএনপির সাথেই এনসিপির জোট বাঁধার আলাপ আলোচনা চলছে বা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি। এর মাঝখানে আবার নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন বিএনপি হচ্ছে লাউ, জামাত হচ্ছে কদু, যেই লাউ সেই কদু, তারা নিজেরাই ক্ষমতা ভাগাভাগি করার পরিকল্পনা করছেন। অর্থাৎ এনসিপির ফুল টিম এই মুহূর্তে জামাত ইসলামকে শক্ত বিরোধী অবস্থানে এমনকি ঘুরে ফিরে সেই 71 ইস্যুতে কিন্তু আবারও আটকাচ্ছেন। নাহিদ ইসলাম বলছেন যে আপনার জুলাই সনদ বাস্তবায়ন সহ আরো বিভিন্ন ইস্যুতে এখানে বক্তব্য ছিল। এরপরে ফাইনাল প্রশ্নটা ছিল যে আগামী নির্বাচনে এনসিপি কি একা নির্বাচন করবে নাকি জোট বেঁধে। একা নির্বাচন এনসিপি করবে এটা পাগলেও বিশ্বাস করে না। সারা বাংলাদেশে জামানতের যে টাকাটা সেটাও কিন্তু তুলে আনতে পারবে না, ওইটাও মাইর চলে যাবে। সো এনসিপির দরকার হচ্ছে বড় কোনো দলের সাথে। তো এই মুহূর্তে বড় দলকে বিএনপি এবং জামাত দুইটা দলের কোনোটার সাথে যদি লেজ ধরে না ঝুলে থাকে তাহলে তারা সারা বাংলাদেশের কোনো আসনে এককভাবে পাশ করে আসতে পারবে না। এটা বাচ্চাও কিন্তু আজকের দিনে এসে এই 14-15 মাস পরে বুঝতে পারে। এখন এই যে হঠাৎ করে জামাতকে নিয়ে এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে, জামাতও পাল্টাভাবে বক্তব্য দিচ্ছে, আবার এটাকে কাউন্টার করে এনসিপি বক্তব্য দিচ্ছে। বিষয়টাকে জনগণ কিভাবে দেখছে বা দলের নেতাকর্মীরা, বিশেষ করে জামাতের নেতাকর্মীরা কিভাবে দেখছেন? যে ঘুরে ফিরে গেল 3 দিন আগেও জামাতের যিনি আমির আছেন ডাক্তার শফিক সাহেব মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে তিনি 1971 না এর আগে সেই 47 আরো বিভিন্ন প্রেক্ষাপটে জামাতের যত ধরনের ভুল আছে সেই ভুলগুলো নিয়ে তিনি বলছেন জামাত যদি কোনো অন্যায় করে থাকে, যদি কোনো ভুল করে থাকে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু এর পরপরই আবার সেই ইস্যুতেই 1971 ইস্যুতে জামাতকে টেকনিক্যালি ওয়ার্ড ব্যবহার করে এই যে ঘায়েল করার চেষ্টা এনসিপি নেতা নাহিদের, আপনি কিভাবে দেখছেন? ভেতরে দ্বন্দ্বটা কোথায় হলো যে হঠাৎ করে জামাতের বিপরীতে এত শক্ত অবস্থান কেন এনসিপির হয়ে গেল? এটা কি বিএনপির থেকে কোনো গ্রিন সিগন্যাল নাকি আসলে অন্য কোনো কাহিনী? আবার বিএনপিকে নিয়েও সমালোচনা করছে নাকি এটাও কোনো গেম যে জামাত এবং এনসিপি এখন আর একসাথে নেই? আসলে জনগণ হিসেবে আমাদের বুঝরা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তো আপনি কি মনে করছেন নাহিদের এমন মন্তব্যে? ভালো থাকুন। বাংলাদেশে যখন শেখ হাসিনা এবং তার নেতাকর্মীদের বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, মানবতা বিরোধী অপরাধের বিচার করা হচ্ছে, সেই বিচারের রায়ও আগামী মাসে প্রথম বিচারের রায় চলে আসবে বলে ধারণা করা হচ্ছে এবং আগামী 13 নভেম্বরের বিচারের রায় কবে ঘোষণা করা হবে সেই তারিখ নির্ধারণ করা হবে। এরকম এই ব্যাপারগুলো নিয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তাদের 24 জন কর্মকর্তার বিচার শুরু হয়েছে ট্রাইব্যুনালে ওই একই অপরাধে। সেরকম পরিস্থিতি যখন বাংলাদেশে চলছে তখন আওয়ামী লীগ বাংলাদেশের বর্তমান সরকার মানবতা বিরোধী অপরাধ করেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকাণ্ডর মতো ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগ এনে আইসিসিতে আন্তর্জাতিক যে আদালত সেই আন্তর্জাতিক আদালতে মামলা করেছে এবং মামলার জন্য তারা যে ল ফার্ম হায়ার করেছিল সেই ল ফার্ম থেকেই এই মামলাটা করা হয়েছে। তাহলে কি এখন বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতের মুখোমুখি হতে হবে? প্রফেসর ইউনূসকে কি সেই আদালতের মুখোমুখি হয়ে তার বক্তব্য দিতে হবে? কিংবা সেই আদালতে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে বর্তমান সরকারে যারা আছেন দায়িত্ব পালন করছেন তারা কি আন্তর্জাতিকভাবে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় চলে আসবেন? কি ঘটছে আন্তর্জাতিক অঙ্গনে? আওয়ামী লীগ লবিস্ট নিয়োগ করে শেষ পর্যন্ত কতদূর এগোতে পারলো? কি খবর আসছে একটু বুঝিয়ে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশে যখন শেখ হাসিনা সহ শেখ হাসিনার নেতাদের মানবতা বিরোধী অপরাধের জন্য শাস্তির ব্যবস্থা করার জন্য বিচার কার্যক্রম চলছে এবং বিচার কার্যক্রমের একটা মামলার রায়ও হতে চলেছে, ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের পক্ষ হয়ে একটি আন্তর্জাতিক ল ফার্ম মামলা করেছে আন্তর্জাতিক আদালত আইসিসিতে। কি বলছে বিডি নিউজ 24 এর রিপোর্ট আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক আদালতে গেল আওয়ামী লীগ। সেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা, নির্বিচারে গ্রেপ্তার সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে মামলার আবেদন করেছেন একজন ব্রিটিশ আইনজীবী আওয়ামী লীগের হয়ে।
লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিফেন পাউলোস কেসি আওয়ামী লীগের পক্ষে এই অভিযোগ দাখিল করেছেন বলে চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ডাউটি স্ট্রিটের সংবাদ বিজ্ঞপ্তিটা আপনারা দেখে নিতে পারেন, যে সংবাদ বিজ্ঞপ্তিটা তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে, সেখানে সেই তথ্যটা তারা নিশ্চিত করেছে। জুলাই অভ্যুত্থানের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে শেখ হাসিনার সাবেক সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে পরিচালিত প্রতিশোধমূলক সহিংসতার বিষয়ে রোম সংবিধির 15 নম্বর বিধি অনুযায়ী তদন্ত শুরু করতে আইসিসির প্রসিকিউটরের কাছে অনুরোধ করা হয়েছে সেই আবেদনে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে 2010 সালের 23 মার্চ রোম সংবিধিতে অনুসমর্থন করে বাংলাদেশ। ওই বছরের 1 জুন থেকে তা কার্যকর হয়, অর্থাৎ যেটাকে বাংলাদেশ সমর্থন করেছিল সেই বিধি অনুযায়ী এবার আওয়ামী লীগ বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করলো, যেখানে তারা উল্লেখ করলো যে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, গুম, খুন, নির্বিচারে কারাগারে প্রেরণ, এগুলো মানবতা বিরোধী অপরাধ, এবং তারা দাবি করলো যে আওয়ামী লীগের অন্তত 400 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।